1932 সালে অস্ট্রেলিয়া এক অদ্ভুত যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছিল, যে যুদ্ধ কোনো দেশের বিরুদ্ধে ছিল না ছিল কোনো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে, বরং এই যুদ্ধ ছিল এক নিরীহ বাঘহীন ইমু পাখির বিরুদ্ধে। হ্যাঁ, যে যুদ্ধ শুরু থেকে অস্ট্রেলিয়ার সৈন্যরা বারবার পরাজয়ের মুখ দেখেছে। শুনতে হাস্যকর মনে হলো, মানুষের সঙ্গে পাখিদের কি এমন ঘটনা ঘটেছিল যে তাদের বিরুদ্ধে মিলিটারি অপারেশন শুরু করতে হয়েছিল, আর কেনই বা অস্ট্রেলিয়ান সরকার এবং সৈন্যরা লজ্জাজনক পরাজয় স্বীকার করেছিল। জাদুরেখার আরও একটি পর্বে আপনাদের স্বাগতম। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর পুরো বিশ্বজুড়ে শুরু হয়েছিল গ্রেট ডিপ্রেশন, অর্থাৎ এই সময়কালটিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড ধসে পড়ে। প্রতিটা দেশে ব্যাপক হারে বেকারত্বের হার বেড়ে যায়, শিল্প উৎপাদন ও ব্যবসা বাণিজ্যের পথগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে এবং লক্ষ লক্ষ মানুষ দারিদ্রতার মুখে পড়ে। এর প্রভাবগুলো অস্ট্রেলিয়াতেও স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছিল। কৃষকেরা তখন তাদের জমিতে কোনো প্রকার ফসল চাষাবাদ করত না, কারণ বাজারের চাহিদা আর সরবরাহের মধ্যে এতটাই পার্থক্য ছিল যে কৃষকেরা তাদের ফসলগুলো ন্যায্য দামটুকু পেত না। এভাবে চলতে থাকলেও অস্ট্রেলিয়ার কাছে হয়তো একদিন নিজেদের খাওয়ার জন্য কিছুই থাকতো না। এই সমস্যা নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়ান সরকার কৃষকদের বাধ্য করেছিল যে তারা যেন গমের উৎপাদন শুরু করে, এবং তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সরকার তাদের কাছ থেকে ভালো দামে গম কিনে নেবে। কৃষকেরা সরকারের এই শর্ত মেনে গম উৎপাদন শুরু করেছিল, কিন্তু ফসল প্রস্তুত হওয়ার পর সরকার তাদের প্রতিশ্রুতি থেকে ফিরে আসে এবং কৃষকদের ফসলের জন্য কম টাকার অফার করতে থাকে। কৃষকেরা সরকারের এই দ্বিমুখী আচরণের জন্য সিদ্ধান্ত নেয় যে তারা তাদের গম বিক্রি করবে না, এমনকি এই কারণে তারা নিজেদের জমিতে থাকা পাকা ফসলও কাটা বন্ধ করে দিয়েছিল। তবে সরকার জানতো কৃষকদের সামনে কোনো বিকল্প পথ নেই। যদি তারা ফসল তুলে বিক্রি না করে, তাহলে খারাপ আবহাওয়া আর পোকামাকড়ের আক্রমণের কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাবে। তাই এক প্রকার চাপ প্রয়োগ করে সরকারের কাছে কম দামে তাদের গমগুলো বিক্রি করতে হয়েছিল। তবে অস্ট্রেলিয়ান সরকার আসন্ন বিপদের কথা কখনো ভাবতে পারেনি। ইমু পাখি। 1911 সালে ইমু পাখিকে অস্ট্রেলিয়ার জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়েছিল। ইমু পাখিগুলো শুধুমাত্র অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এই পাখিগুলো তাদের প্রজনন শেষ করে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরিত হয়। তবে এবার যখন পাখিগুলো অভ্যন্তরীণ এলাকা থেকে উপকূলের দিকে স্থানান্তরিত হচ্ছিল, তখন তারা পশ্চিম অস্ট্রেলিয়ায় প্রস্তুতকৃত গমের জমি দেখতে পায়। প্রায় 20,000 ইমুর একটি দল সেই গমের জমিগুলোতে ঢুকে পড়ে এবং রাতারাতি ফসলগুলো খেয়ে ধ্বংস করতে থাকে। 5.5 ফুট লম্বা এবং 45 কেজি ওজনের এই পাখি একদিনে 2 কেজি পর্যন্ত খাবার সহজেই খেতে পারে। তাহলে ভেবে দেখুন, 20,000 একটি ইমুর দল প্রতিদিন 20 থেকে 25,000 একর জমির গম খেয়ে ফেলত। প্রথম দিকে কৃষকেরা নিজেরাই প্রতিরোধের চেষ্টা চালিয়েছিল, কিন্তু সপ্তাহ খানেকের মধ্যেই দেখা গেল ইমুদের দলটি 300 থেকে 350 একর জমি ইতোমধ্যে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, আর এইভাবে জমির পরিসংখ্যানটি যেন দিন দিন বেড়ে চলছিল। অস্ট্রেলিয়ান সরকার যখন এই বিষয় জানতে পারল, তারা তখন তৎক্ষণাৎ পদক্ষেপ নিল এবং ইমুদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পরিকল্পনা শুরু করলো। তাদের বিবেচনায় এই সমস্যার সমাধান ছিল সামরিক অভিযান। শুনতে অবাক লাগলেও অস্ট্রেলিয়ান সরকার সামরিক বাহিনীকে নির্দেশ দিল ইমুদের বিরুদ্ধে একটি অভিযান শুরু করতে। এটি ছিল অদ্ভুত এবং হাস্যকর একটি অভিযান, যা মিডিয়ার কাছে দ্য গ্রেট ইমু ওয়ার নামে পরিচিতি লাভ করে। অস্ট্রেলিয়ান সামরিক বাহিনী, যারা সাম্প্রতিক প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরেছে, তারা ভেবেছিল যে যখন তারা তাদের প্রকৃত শত্রুদের পরাজিত করেছে, তখন এই ইমু পাখিগুলো খুব সহজেই দমন করতে পারবে। তারা কয়েকজন সৈন্যকে মেশিন গান এবং কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ সহ পশ্চিম অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিয়েছিল। অস্ট্রেলিয়ান সৈন্যদের কাছে মনে হয়েছিল এটি যেন তাদের বাঁ হাতের খেলা। তবে অভিযান শুরু হওয়ার আগে পশ্চিম অস্ট্রেলিয়ায় ভারী বর্ষণের সৃষ্টি হয়, যার কারণে ইমুদের দল বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই সমস্যার কারণে ইমুদের উপর হামলা 1 মাসের জন্য স্থগিত করা হয়। 1932 সালের 2রা নভেম্বর সৈন্যদের খবর দেওয়া হলো যে ক্যাম্পিয়ন নামের একটি গ্রামে কিছু ইমু দেখা গিয়েছে। যখন সৈন্যরা সেখানে পৌঁছালো, তারা দেখতে পেল স্থানীয়রা তাদের উপরে পাথর মেরে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছিল। তবে অদ্ভুত ব্যাপার, তারা একসাথে জড়ো না হয়ে এলোমেলো ছড়িয়ে পড়ল। ইমুদের পা খুবই শক্তিশালী এবং তারা আশ্চর্যজনকভাবে ঘন্টায় প্রায় 70 কিলোমিটার গতিতে দৌড়তে পারে। সৈন্যরা ঠিক এই পরিস্থিতিতেই ইমুদের উপর গুলি চালাতে শুরু করে। এই হামলায় মোট 5 থেকে 7টি ইমু মারা যায়, আর বাকিরা গমের জমিতে এমনভাবে অদৃশ্য হয়ে যায় যেন দিনের আকাশে চাঁদকে খোঁজার মতো।
20,000 ইমুর মধ্যে মাত্র 5 থেকে 7টি মৃত্যু এটি সামরিক অভিযানের প্রথম ব্যর্থতা ছিল। এভাবে 2-4 দিন কেটে যাওয়ার পর সৈন্যরা সিদ্ধান্ত নিল তারা এবার জমিতে লুকিয়ে থাকবে, ইমুদের কাছে আসার অপেক্ষা করবে এবং তারপর গুলি চালাবে। তাদের পরিকল্পনা অনুযায়ী জমিতে প্রায় 1,000 ইমু প্রবেশ করে। যখন ইমুগুলো লুকানো সৈন্যদের কাছে এলো, সৈন্যরা তাদের কাছে থাকা মেশিন গান দিয়ে তাদের উপরে এলোপাথারে গুলি ছুটতে থাকে। তবে দুর্ভাগ্যবশত মেশিন গান জ্যাম হওয়ার কারণে মাত্র 2 ডজন ইমু মারা গিয়েছিল। মেশিন গান ঠিক করার আগে সব ইমুগুলো আবারও গমের জমিতে অদৃশ্য হয়ে যায়। সামরিক অভিযানটি দ্বিতীয়বারের হামলায় আবারও ব্যর্থতার মুখ দেখে। তৃতীয় হামলার জন্য সৈন্যরা ক্যাম্পিয়নের দক্ষিণে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ সেখানে ইমুদের বিশাল সংখ্যক একটি দল উপস্থিত ছিল, আর যদি সৈন্যদের সাফল্য পেতে হয় তাহলে তা এখান থেকে সম্ভব হতো। কিন্তু সেখানে সৈন্যরা গিয়ে ইমুদের এক অদ্ভুত আচরণ লক্ষ্য করলো। তারা দেখতে পেল ইমুদের দলগুলো আলাদা আলাদাভাবে বিভক্ত রয়েছে এবং প্রতিটি দলে একটি করে ক্যাপ্টেন বা টিম লিডার রয়েছে, যে কিনা পুরো দলটিকে পাহারা দিত। তার সাথে থাকা ইমুগুলো খাবার খেত এবং সৈন্যদের আনাগোনা অনুভব করলে টিম লিডার সবাইকে পালিয়ে যাওয়ার সংকেত দিত। সৈন্যরা তাদের পিছু করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। আস্তে আস্তে ইমুদের বিরুদ্ধে লড়াইটা যেন কঠিন হয়ে পড়ছে। যুদ্ধের নিয়ম অনুযায়ী যখন কোনো শত্রুপক্ষকে এককভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তখন যুদ্ধের কৌশল পরিবর্তন করতে হয়। অস্ট্রেলিয়ান সামরিক বাহিনী ইমুদের শিক্ষা দেওয়ার জন্য তাদের কৌশল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এবার তারা পরিকল্পনা করে যে তারা মেশিন গানটি একটি গাড়ির পেছনে স্থাপন করবে, ইমুদের দলের ভিতরে দ্রুত ঢুকে পড়বে এবং তারপর চলন্ত গাড়ি থেকে পালিয়ে যাওয়া ইমুদের উপর গুলি চালাবে। যেমন ভাবনা তেমন কাজ। তবে যখন গাড়িটিকে জমিতে নামানো হলো, তখন রুক্ষ ও এবড়োথেবড়ো জমির মাটিতে গাড়ি চালাতে হচ্ছিল, যার ফলে মেশিন গান অপারেটরের জন্য পালিয়ে যাওয়া ইমুদের লক্ষ্য করে ফায়ার করা বেশ কঠিন হয়ে পড়ছিল। শত শত রাউন্ড গুলি ফায়ার করার পর একটি বা দুটি গুলি লক্ষ্যবস্তুকে আঘাত করছে। তবে এত বিলম্বনার মধ্যে সৈন্যরা তাদের মিশনটি চালিয়ে যেতে থাকে। রুক্ষ এবং কাদামাটিতে অধিক জোরে গাড়ি চালানোর কারণে একটি ইমু হঠাৎই গাড়ির স্টিয়ারিংয়ে আটকে পড়ে, যার ফলে গাড়িটি একটি জঙ্গলে গিয়ে ধাক্কা লাগে। এই মিশন চলাকালীন প্রায় 2,000 রাউন্ড গুলি ফায়ার করা হয়েছিল এবং সৈন্যরা মাত্র 200টি ইমু মারতে সক্ষম হয়েছিল। চতুর্থ হামলা এবং নতুন কৌশলটিও ব্যর্থ হয়। এরপর অভিযানটি কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। কয়েক সপ্তাহ পর আবারও অভিযান শুরু করে এবং এই হামলায় সৈন্যরা কিছুটা সাফল্যের মুখ দেখতে পায়। দ্য গ্রেট ইমু ওয়ার মিশনটিতে সৈন্যরা সর্বমোট 1,000টি ইমু মারতে সক্ষম হয়েছিল। এই 1,000টি ইমু মারতে মোট 10,000 রাউন্ড গুলি চালাতে হয়েছিল, অর্থাৎ একটি ইমু মারতে সৈন্যদের 10টি গুলি চালাতে হয়েছিল। বিষয়টি পার্লামেন্টে উপস্থাপন করা হলে তখন রাজনীতিবিদরা সামরিক বাহিনীর কর্মকাণ্ডের ওপর তীব্র নিন্দা প্রকাশ করে এবং বলেন যদি এই মিশনে কাউকে সম্মাননার পদক দেওয়া হতো তাহলে সেটা অবশ্যই ইমুরা পেত, কারণ তারা 10টি গুলির ভিতরে 9টি গুলি খেয়েও তাদের লক্ষ্য ঠিক রেখেছিল। এমনকি এই বিষয়টি নিয়ে এই মিশনে থাকা ক্যাপ্টেন মেজর GPW মেরেডিওথ বলেছিলেন, ইফ উই হ্যাড এ মিলিটারি ডিভিশন উইথ দ্য বুলেট ক্যারিং ক্যাপাসিটি অফ দিস ওয়ার্ল্ড ইট উড ফেস অ্যানি আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই পাখিগুলোর মতো গুলি বহন করার ক্ষমতা যদি আমাদের কোনো সামরিক ডিভিশনে থাকতো তাহলে আমরা বিশ্বের যে কোনো বাহিনী মোকাবেলা করতে পারতাম। সেই সময় এই অভিযানটিতে প্রায় $20,000 খরচ হয়েছিল, যা আজকের ডলার হিসাবে $1,00,000 থেকেও বেশি ছিল। এটি ছিল অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর জন্য অত্যন্ত লজ্জাজনক পরাজয়। এই ঘটনার পর অভিযানটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ খুব সহজেই বলা যায় ইমুরাই এই যুদ্ধ জয়ী হয়েছিল। এরপর সময় যত গড়াতে থাকে ইমুদের সংখ্যাটাও বাড়তে থাকে এবং প্রতি বছর কৃষকরা ভারী ক্ষতির সম্মুখীন হতে থাকে। এই পরিস্থিতিকে বিবেচনা করে অস্ট্রেলিয়ান সরকার নতুন একটি কৌশল অবলম্বন করে। তারা হাজার হাজার কৃষকদের মাঝে অস্ত্র বিতরণ করে এবং বাউন্ডারি সিস্টেম চালু করে, অর্থাৎ যে কৃষক যত বেশি ইমু মারতে পারবে তাকে সে অনুযায়ী পুরস্কার দেওয়া হবে। এই পদ্ধতিটা কিছুটা কাজে এসেছিল এবং 1934 সালে 6 মাসের মধ্যে 57,000 বাউন্ডারি দাবি করা হয়েছিল। তবে যখন এই খবরটি মিডিয়ার কাছে ছড়িয়ে পড়ে তখন প্রাণী অধিকার সংগঠনগুলো বেশ আলোড়ন সৃষ্টি করে এবং তারা প্রত্যেকে অস্ট্রেলিয়ান সামরিক সরকারকে নিন্দা জানাতে থাকে। তাই এক প্রকার বাধ্য হয়ে অস্ট্রেলিয়ান সামরিক সরকার এই বাউন্ডারি সিস্টেমকে বন্ধ করতে হয়েছিল। 1932 সালে যে 20,000 ইমু পাখিকে নিয়ন্ত্রণ করা যায়নি তাদের সংখ্যা আজ 7 থেকে 8 লক্ষ।
কৃষকেরা এখন তাদের জমির চারপাশে বাউন্ডারি দিয়ে ফসল চাষ করে, যাতে বন্য প্রাণীদের থেকে ফসলি জমি রক্ষা করা যায়। যদিও এখন অস্ট্রেলিয়ান কৃষকদের জন্য বন্য প্রাণীদের থেকে তেমন বিপদ নেই, তবুও ইমুদের বিরুদ্ধে এই যুদ্ধ ইতিহাসে চিরকাল মনে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, আর আশেপাশে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্ব নিয়ে।